এই এই বছরের যে ব্যাচটা আপনার 2026-এর বিএড এর ব্যাচটাকে একটা আলাদা স্পেশালি টেক কেয়ার করছেন আমাদের প্রিন্সিপাল স্যার, যেটা আমরা বিগত বছরগুলোতে করিনি। এবং প্রত্যেকটা ক্লাসকে পাওয়ার পয়েন্টে নিয়ে যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন সেই ব্যবস্থা করেছেন। এবং এক্সট্রা ওই যে ডলার দিয়ে জুম থেকে নিয়েছেন যাতে করে 1 ঘন্টার মতন থাকতে পারে এবং আপনারা সবাই বুঝতে পারেন। আপনারা যারা ক্লাসে অংশগ্রহণ করছেন অনেক অভিনন্দন, ধন্যবাদ এই জন্য যে দূর থেকে ঘরে বসেও বিএড এর ক্লাসটা আমরা পাচ্ছেন, ট্রেনিং এর মতো পাচ্ছেন। এটা একটা ভালো দিক, এটাই স্পেশাল একটা আমাদের, এটাই বললাম যে উত্তেজনা এবং আপনাদের টেক কেয়ার প্রিন্সিপাল স্যারের অনেক কষ্টের চিন্তাধারা আর কি। তো আজকে যারা আসছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন, আর যারা আসেন না আসবেন তাদেরকেও অভিনন্দন। আগামীকাল যারা আসবেন তাদের জন্য শুভেচ্ছা যে আগামীকাল সরাসরি ক্লাসে আসবেন। আমরা এই যে অনলাইনে অফলাইন দুই দিকেই আমরা আহ্বান জানাই অংশগ্রহণ করার জন্য। 7 দিনের মধ্যে মাত্র 3 দিন ক্লাস, আর 2 দিন হলো সরাসরি ক্লাস। সেই সুযোগটা আপনারা যারা নিচ্ছেন তারা ভালো করবেন। আজকে আমাদের 2024 সেশনের ফাইনাল রেজাল্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমাদের 83 জন পরীক্ষা দিয়েছে, 83 জনই পাশ করেছেন। এটা আপনারা জেনে আনন্দিত হবেন। আশা করছি আপনাদের বেঁচে যারা আছেন, যারা এই পরীক্ষা অংশগ্রহণ করবেন, ক্লাস অংশগ্রহণ করবেন, ফাইনালি ফর্ম ফিল আপ করবেন, সবাই ভালো রেজাল্ট করবেন ইনশাল্লাহ। আমরা আপনাদের সেবায় চেষ্টা নিয়ে যেতে আসি। তো শুরুতেই 2টা কথা বললাম। আর আপনাদের যারা আজকে উপস্থিত আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, স্যারে বলছে কিনা আমি জানি না, যদি বলে থাকে আবার বলতেছি যে আমাদের এই যে আপনাদের কোর্স ফি যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ 5,000 দিয়েছেন, বা কেউ 7,000, কেউ 3,000, কেউ 10,000 দিয়েছেন, ধন্যবাদ। আপনারা এই 15 তারিখের মধ্যে সবাই 5,000 করে টাকা দেন, আমাদের একটু কলেজের সংকট চলছে। হ্যাঁ ধন্যবাদ, যারা দিয়ে দেবেন ধন্যবাদ। আর আর সবাইকে মানসিক প্রস্তুতি যে আপনারা 5,000 করে টাকা দিয়ে দেন। আপনাদের কাছে এই আহ্বান রেখে আমি ক্লাস শুরু করছি। আর স্যারে একটা ফর্ম দিয়েছেন, কে কোন গ্রুপ নেবেন, হ্যাঁ ওই গ্রুপের একটা ফর্ম দিয়েছেন, ফর্মটা ফিল আপ করেন। সায়েন্স, কমার্স, আর্টস, বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা শাখা, এই শাখাতে 2টা করে সাবজেক্ট নাম লিখবেন। প্রথম লিখবেন গ্রুপের নাম, তারপর নাম লিখবেন আর কি। যদি না বুঝেন সরাসরি মোবাইল নাম্বারে ফোন করবেন, আমার সাথে কথা বলবেন, প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতে পারেন, যে কোনো গ্রুপ নেওয়ার উপরে আলোচনা করে। তো যারা উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই। আর যারা আসসালামু আলাইকুম স্যার। সাবজেক্ট ওয়ালাইকুম কি আসসালাম, ওখানে যারা তো 3টা উপস্থিত, আছে, আমরা যে কোনো জি জি, স্যার আমরা সাবজেক্ট যদি যে কোনো 2টা নিব, যে সাবজেক্ট কোনো যে 2টা, কোনো মানে 2টা নিব সায়েন্সের স্যার। আছে, সায়েন্সের আছে 4টা সাবজেক্ট, এখান থেকে আপনার 2টা নেবেন। কমার্সেরও আছে 3টা, জি 2টা স্যার। নেবেন। মানবিকেরও 3টা আছে, 2টা নেবেন। আসসালামু আজকের আলাইকুম। ক্লাস শুরু করছি আমাদের শিখন ও শিখন যাচাই। শিখন যাচাই ক্লাসে আমরা শিখন মতবাদ আলোচনা করছিলাম। তো শিখন মতবাদের 3টা মতবাদ আছে, একটা হলো আচরণিক মনোবাদ, আর একটা হলো জ্ঞান বিকাশ মতবাদ, আর একটা হলো সামাজিক গঠনবাদ। আমি যে 3টার নাম বলছি, কে বলতে পারবেন একজন বলেন তো দেখি। জ্ঞান বিকাশ মতবাদ, আচরণগত আর সামাজিক মতবাদ। ধন্যবাদ। এখন আর একটু বলবো
এই আচরিক মতবাদের তিনটা নাম বলতে পারবেন? কে পারবেন? আপনার যে 100 টাকা 10টা যে বলা আচরণিক মতবাদ তিনটা আলোচনা করেছি। একটা হলো স্কিনারের, আরেকটা হলো পেভলভের, আরেকটা হলো থর্নডাইকের। গুড। এই মতবাদগুলোর নাম বলতে পারেন? স্কিনারের মতবাদের নাম কি? শিকন তত্ত্ব। শিকন তত্ত্ব ঠিক আছে। Yes, sir. স্কিনারটা কি সংযোগবাদ বা ভুল প্রচেষ্টার মতবাদ? পেভলভেরটা সাপেক্ষ প্রবর্তবাদ, তাই না? Yes, sir. হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা আজকে আলোচনা করব জ্ঞান বিকাশ মতবাদ তিনটা। প্রথমটা বলছিলাম যা পিয়াজ, তারপরে জি গত স্যার। ক্লাসে আলোচনা করেছিলাম কোনটা? যা পিয়াজের জ্ঞান বিকাশমূলক মতবাদ। হ্যাঁ। আর আজকে আলোচনা করব ব্রুনারের শিখন তত্ত্ব, এটাও জ্ঞান বিকাশ মতবাদ। আর আগামীকাল ক্লাসে আলোচনা করব অজবেলের জ্ঞান বিকাশ মতবাদ। ঠিক আছে, তো ধন্যবাদ। এই মতবাদগুলোর নাম জানতে হবে আমাদের সবার। বিএডে এটা না জানলে তো আমরা কিভাবে পরীক্ষা লিখবো? এই জন্য প্রতিদিন আলোচনা করি। শিখন মতবাদ তিন প্রকার, একটা আচরণবাদ, জ্ঞান বিকাশ মতবাদ, সামাজিক গঠনবাদ। শিখন মতবাদ কত প্রকার? 3 প্রকার। বলেন কি কি? আচরণবাদ, জ্ঞান বিকাশ মতবাদ আর শিকনবাদ। সামাজিক গঠনবাদ। সামাজিক গঠনবাদ। জি স্যার। আপনার নাম কি? স্যার কানিজ ফাতেমা। ধন্যবাদ কানিজ ফাতেমাকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। যারা পারেন মনোযোগ দিয়ে একটু কথা বললেন। আজকে আমরা এই যে জ্ঞান বিকাশ মতবাদের 2 নম্বর যেটা ব্রুনারের শিখন তত্ত্ব। তো ব্রুনার একজন শিখনবিদ ছিলেন আমেরিকার। তিনি 1995 সালে জন্মগ্রহণ করেন এবং 2016 সালে মৃত্যুবরণ করেন। 1915 সালে জন্ম এবং 2016 মৃত্যু। তিনি অনেকদিন জীবনযাপন করেছেন, অনেকদিন গবেষণা নিয়ে কাজ করেছেন। ব্রুনারের শিখন তত্ত্বের মূল কথা হলো মানুষের জীবন বিকাশ 3 ধরনের সিস্টেম দ্বারা সাংকেতিককরণের আত্মীয়করণের উপর নির্ভর করে। মানুষের যে জীবন বিকাশ ঘটে শিশু থেকে বড় হওয়া পর্যন্ত, এটাকে ওনার পরীক্ষায় 3 ধরনের সিস্টেম বা সাংকেতিককরণের আত্মীয়করণের উপর নির্ভর করে। এই ক্রিয়া বা প্রক্রিয়ার মাধ্যম হলো 3টা। প্রথমটা হলো সক্রিয়তা ভিত্তিক প্রতিনিধিত্ব, যেটাকে বলা হয় ইনঅ্যাক্টিভ রেসপন্সিভ। ইনঅ্যাক্টিভ দেখতে পাচ্ছেন রিপ্রেজেন্টেশন, ইনঅ্যাক্টিভ রিপ্রেজেন্টেশন। 2 নম্বর হলো আইকনিক রিপ্রেজেন্টেশন, 3 নম্বর হলো সিম্বলিক রিপ্রেজেন্টেশন। এই রিপ্রেজেন্টেশনটা এখানে প্রতিনিধিত্ব হিসাবে বলা হয়েছে। এই 3টার মাধ্যমে মানুষের জীবনটা বিকাশ ঘটে শিশুকাল থেকে বড় পর্যন্ত। উনি 3 দিক দিয়ে বিবেচনা করে আলোচনা করছেন। এই 3টা ব্রুনার 3টা আমরা নিচে একটা প্রতীক সিনারির মাধ্যমে দেখা যাচ্ছে। যে প্রথমটা ইনঅ্যাক্টিভটা দেখা যাচ্ছে যে একটা শিশু বইটা নিয়ে খেলা করছে। মানে জ্ঞানের প্রথম স্তরে যারা
বিকাশ ঘটে, কিছু একটা নাড়াচাড়া করতেছে, তার ব্রেনের এই বাচ্চা যে একটা কিছু আছে এটাতে, এটাকে বলা ইনঅ্যাক্টিভ রিপ্রেজেন্টেশন। তারপরটা হলো আইকনিক। আইকনিকটা একটু উচ্চরের, আর নিজেরা ছবি বা চিত্রের মাধ্যমে এগুলো পিকচারের মাধ্যমে দেখতেছে, আর পিকচারটাকে বেশি ভালোবাসে, ছবি দেখে বা কোনো একটু আকার ইঙ্গিত দেখে ভালোবাসে। আর 3 নম্বর যেটা সিম্বলিক লার্ন থটস, যেটাকে সিম্বলিক রিপ্রেজেন্টেশন বলা হয়। এখানে দেখেন পাশাপাশি বসে আর হাতে কলমে কিছু একটা শিখতেছে, পাশে বসা আছে। এই 3টা মাধ্যমকে জ্ঞান বিকাশের একটা পথ বলে ধরেছেন। সক্রিয় ভিত্তিক প্রতিনিধিত্ব, প্রথমটা বলছি সক্রিয়তা ভিত্তিক প্রতিনিধিত্ব। এখানে শিশুরা স্তরে কোনো কিছু প্রকাশ করার উদ্দেশ্যে যে তার দৈহিক আকার ইঙ্গিত বা ইশারাকে ব্যবহার করে থাকেন। আমরা জানি যে বাচ্চারা যখন কোনো কিছু চায়, হাত দিয়ে বা মুখ দিয়ে আবেদন রাখে, মানুষ আকর্ষণ করার চেষ্টা করে। ছোট বাচ্চারা দেখেন, আমরা যখন কোলে নিয়ে হাঁটি তখন হাত দিয়ে দেখে যে বাইরের দিকে যাবে, অথবা হাত নিয়ে মুখে লাগায়, খিদে লাগছে খায়। এটাকে সক্রিয়তা ভিত্তিক প্রতিনিধিত্ব বলা হয়। এটা শিশুরা এইভাবে তাদের ব্রেনের বিকাশটা ঘটে। যেসব বাচ্চারা হাই হুই করে না বা হাতি ছেড়ে দেয় না, চুপচাপ থাকে, এদের মা বাবার মনে প্রশ্ন থাকে কেন এমন হচ্ছে, ডাক্তারের কাছে নিয়ে যায়, বা তার বিকাশটা হচ্ছে না কেন। যখন বাচ্চারা এই ধরনের আকার ইঙ্গিত, হাত পা নাড়াচাড়া করবে বা কিছু ইয়া করবে, তখন বুঝতে পারবে যে বাচ্চারা সক্রিয় আছে, এর জ্ঞানের বিকাশ ঘটছে। দ্বিতীয় যে মাধ্যমটা বলছেন সেটা হলো আইকনিক প্রতিনিধিত্ব। এখানে সে একান্তই নিজস্ব তৈরি কোনো প্রতীক বা চিত্রকল্পের মাধ্যমে প্রকাশ করে, দৃশ্যমান জগতের বাইরে কাল্পনিক চিন্তা করতে পারে না। যে আমরা বাচ্চাদের দেখি যে ছবি টবি আঁকে, লিখতে চেষ্টা করে, তাই না, ওই প্রতীকটা বা ছবিটাকে এরা বেড়ে আকর্ষিত হিসেবে বেছে নেয়। ওই সময় বুঝতে হবে যে এদের ব্রেনে নাড়া দিচ্ছে, যে এরা কিছু একটা বুঝতে পারতেছে বা এরা কি জানতে চায়। এখানে ব্রুনার এই তত্ত্ব দিয়ে এটি বুঝাতে যাচ্ছেন যে বাচ্চাদের বুঝতে পারতে বিকাশ ঘটছে। খাতা কলম নিয়ে ছবি আঁকতে, শুরু বাচ্চারা একটা বয়স আছে ছবি আঁকতে চাই, ছবি আঁকে, এটা সেটা করে, আঁকাকি করে, এরকম রঙিন কিছু করতে চাই, এটা তাদের জ্ঞানের মধ্যে বেশি আকর্ষিত করে। 3 নম্বর যেটা হলো সাংকেতিক প্রতিনিধিত্ব। সাংকেতিক প্রতিনিধিত্বমূলক যে মূলত ভাষাভিত্তিক ও বিমূর্ত প্রকৃতির। এখানে বাচ্চারা নিজের জ্ঞান থেকে ভাষা নিজে কিছু বলতে চায়, নিজে কিছু লিখতে চায়, নিজে কিছু করতে চায়, বা নিজের ভাষাটাকে পরিস্ফুটিত করতে চায়। আমি একটু বুঝি বা আমি একটু জানি, আমারটা আমি নিজেই প্রকাশ করতে চাই। সেটা হলো বাচ্চাদের এই বিকাশের এই পর্যায়টা। এখানে ব্রুনার এটা দিয়ে বুঝাইছেন যে এই পর্যায়ে শুধু ভাষাটা, নিজের ভাষাটাকে সে বেশি গুরুত্ব দেয় এবং নিজের প্রয়োজনে সে সেটা প্রকাশ করবে। অভিজ্ঞতার প্রয়োজন অনুযায়ী সে কোনো একটি কৌশল ব্যবহার করতে পারে। তবে সব শিশুই যে সবকিছু শেখানো যায় যদি তাকে তার মতন করে শেখানো হয়। এখানে বলা হয়েছে এই কথা যে ক্লাসে বাচ্চারা যে থাকবে, এরা একটা কৌশল বা পদ্ধতি দিয়ে একজন শিখবে না। এক একজনের শিখন পদ্ধতি বা ধারা ভিন্ন হইতে পারে। আমাকে সেটা ফাইন্ড আউট করে তাকে সেই মতামত শিখাতে হবে, চাপাই দেওয়া যাবে না, বুঝিয়ে নেওয়া লাগবে, বোঝাতে হবে। এখানে এটাই বোঝাতে যাচ্ছে যে সকল শিশুরই শিখার ক্ষমতা আছে, তো যার যার শিখনের কৌশল বা পদ্ধতি ভিন্ন। ওই যে যেভাবে চায় তাকে যদি আমরা সেইভাবে দিতে চাই, সেইটাই সে শিখবে এবং তার শিখন হবে। একটা রোল প্লে দিয়া বা একটা পদ্ধতি কৌশল ব্যবহার করে সবাইকে শেখানো যাবে না। এই জন্য ক্লাসে বিভিন্ন কৌশল, বিভিন্ন পদ্ধতি, প্রসেস ইউজ করতে হবে। কাউকে মুখস্থ দিতে ধরতে হবে, কাউকে কি সৃজনশীল লিখতে দিতে হবে, কাউকে নিজের মনের মতো
নিজের লেখার সুযোগ দিতে হবে, স্বাধীনতা দিতে হবে। এইভাবে বাচ্চাদেরকে তাদের জ্ঞানের বিকাশ ঘটাতে হবে। এই জন্য আমরা দেখতে পাই যে এই লেখাপড়ার পাশাপাশি বাচ্চাদেরকে ডিবেট প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা দেওয়া হয়। ওইখানে বাচ্চারা নিজেদের মতো নিজের খেয়াল খুশি মতো সুন্দর করে নিজের ইয়ে দিয়ে বানিয়ে নিজেরা প্রতিস্ফুরিত করতে পারে। এখানে ওইটা বোঝাচ্ছে যে এই যে তিনটা মাধ্যম, ব্রুনার এই তিনটা মাধ্যমের মাধ্যমে শিক্ষার্থীদেরকে শেখানোর কথা বলছেন। এখানে আমরা যে তত্ত্বটা যা পিয়াজের করছিলাম, ওইখানে কয়টা স্তর বলছিল কেউ বলতে পারেন? স্যার 4টা। নাম নাম বলতে নাম পারবেন? ইন্দ্রিয় পেশীয় স্তর, প্রাক কার্যকরী স্তর, মূর্ত কার্যকরী স্তর, বিমূর্ত কার্যকরী স্তর। হ্যাঁ, ধন্যবাদ, থ্যাংক ইউ। এখানে এই যে আমরা যে এতক্ষণ আলোচনা করলাম, এই আলোচনায় শিক্ষাক্ষেত্রে ব্রুনার এই তিনটা মাধ্যমে বিকাশের কথা বলেছেন। তার এই ব্রুনারের এই বুদ্ধি বিকাশের যে শিক্ষাক্ষেত্রে ভূমিকা, তাই না, তার এই সূত্রের মাধ্যমে কি কি আমরা শিক্ষাক্ষেত্রে উপকৃত পাই এখানে আলোচনা আছে। যেমন 1 নাম্বার কি আছে বলেন তো দি কানিস? শিশুদের জন্য শিক্ষাক্রম তৈরিতে 2 নাম্বার হচ্ছে মুহূর্ত। প্রথমে যেটা বলছে যে তার এই তত্ত্বটা শিক্ষাক্রম তৈরিতে কাজে লাগাইতে পারি বা কাজে লাগবে। কি এটা? যে বাচ্চাদের জন্য আলাদা একটা শিক্ষাক্রম তৈরি করতে হবে। এখানে বলছে না যে যার মতো শিখবে, তার মানে যে যেই বয়সের বাচ্চা যেভাবে শিখতেছে তাকে সেভাবে শিখাবো। এর জন্য তাকে আগে শিক্ষাক্ষেত্রে তাদের জন্য একটা কারিকুলাম প্রস্তুত করতে হবে। 2 নম্বরটা কি বলছে? মুহূর্ত বিষয় সম্পর্কে বেশি আগ্রহ শিশুদের, তাই শিক্ষণে ব্যবহার করা। হ্যাঁ, মানে মূর্ত হবে, মূর্ত বিষয় সম্পর্কে, মূর্ত, এটা মুহূর্ত না, ভুল হিসেবে হওয়াটা বাদ যাবে। মূর্ত বিষয় সম্পর্কে বেশি আগ্রহ শিশুদের, তাই শিখনে ব্যবহার করা। মূর্ত মানে কি? বিমূর্ত মানে মনের মধ্যে নিয়ে শিখা, আর মূর্ত মানে শরীরে সরাসরি চোখের মাধ্যমে বা যেটা দর্শন হয় সেটা শিখা। তো এখানে মূর্ত কথাটা বলা হয়েছে এখানে, তাই না? এই যে মূর্ত বিষয়গুলোতে বাচ্চাদের বেশি আগ্রহ সেভাবে ইয়া করতে হবে। 3 নম্বর হলো পূর্ব ধারণার সাথে নতুন ধারণার অভিযোজন। মানে আমি আগে যা জানি সেটার সাথে যোগ সূত্র করে নতুন কিছু শিখাইতে হবে। হঠাৎ করে একটা নতুন দিলে হবে না। আমার যা জানা আছে পুরাতনের সাথে নতুনের সম্মিলন ঘটাতে হবে, তাহলে শিখানো হবে। বা আমার যা জানা আছে সেটার মধ্যে। এই যে আমি আগেও আলোচনা করেছি যে আমরা দেখতে পাই ছোট ছোট বাচ্চাদের, শিশু বাচ্চাদের বা ছেলে মেয়েদের যে পাঠ্যপুস্তকগুলো যে বিষয়গুলো আলোচনায় আছে সবগুলো আমাদের পরিবেশ থেকে নেওয়া। কি বলেন, বাংলা কি সমাজ কি ইংরেজি কি গণিত, সবগুলোই সমাজ থেকে বা নিজেদের জানা জিনিস থেকে নেওয়া আছে, তাই না? যেমন আমরা যে কবিতার কথা বলছি, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, মানে আমাদের আশেপাশে নদী আছে, রাস্তাঘাট আছে, ওইটা তার জানা জিনিস, এই জানাটা কবিতায় আনছে, সে তাড়াতাড়ি শিখবে, তাই না? যে অঙ্ক শেখানোর ক্ষেত্রে আমার 2টা বেলুন আছে, আর 2টা দেওয়া হলো, কয়টা হলো? বেলুন তারা চিনে, তাহলে এটা জানা জিনিসের সাথে মিলে গেছে। এইভাবে প্রতিটা বিষয়েরই নিজেদের জানা থেকে অজানা দিকে নিয়ে যেতে পারতে হয়। আগের জানালার সাথে নতুন জানালার সংযোজন ঘটালে শিখনটা ভালো হয়। 5 নম্বর, 4 নম্বর হলো পূর্ণবয়স্ক মানুষের সাথে অভিজ্ঞতা অর্জনের শিখন হয়। ওই যে আমরা এক্সপিরিয়েন্স ব্যাখ্যা করি বা অভিজ্ঞতা বললে বাচ্চারা শিখে। ওইখানে একটা ছবিতে দেখছিলাম যে কম্পিউটারের পাশে বসে সে শিখতেছে, মানে অভিজ্ঞতা নিয়ে শিখতেছে। এটা বলেছে পূর্ণবয়স্ক মানুষের সাথে অভিজ্ঞতা অর্জনের শিখন হয়, বয়স ও ধরন অনুযায়ী শিখন হয়। এই কথাই বলছেন ব্রুনার যে বয়স ও ধরন অনুযায়ী, কার বয়স কত সেই বয়স ধরন অনুযায়ী বাচ্চাদের শিখন হবে। তো ব্রুনারের তত্ত্ব অনুসরণ করে শ্রেণী কার্যক্রম পরিচালনা করলে বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটবে সুখময়ভাবে। আমরা যদি এই ব্রুনারের যে তত্ত্বের সাথে এই বিষয়গুলো দিছে আমরা ধারণা নিয়ে যে এইভাবে শিখনের ক্ষেত্রে কাজে লাগাই, তাহলে শিখনটা বেশি হবে। এই যে এই তত্ত্বটি
আলোচনা করার উদ্দেশ্য এটাই, আমরা যে ক্লাসে বাচ্চাদের পড়াবো শিক্ষক হিসাবে, এই পড়ানোর ক্ষেত্রে এই বিষয়গুলি নজর রাখবো, কারণ এগুলো পরীক্ষিত মতবাদ থেকে নেওয়া। তাতে করে আমাদের ইমানি শক্তি বাড়বে, বিশ্বাস বাড়বে, তাদের শিখেলে আরও শিখবে। তত্ত্বের মধ্যে এগুলো আবিষ্কার করেছে, তাই না? তো আমরা পরবর্তীতে এখানে এক নজরে একটা ছক দেখতে পাচ্ছেন। জি স্যার। আচ্ছা, ছকটা দেখতে পাচ্ছি আমরা এখানে। ডান পাশে আছে ব্রুনারের তত্ত্ব। ব্রুনারের পুরো নাম বললে জেরোম ব্রুনার। আর বাম পাশে আছে জাপিয়াজের তত্ত্ব। আমরা যে দুইটা তত্ত্ব পড়লাম, এই তত্ত্বের যে পাশাপাশি তুলনা বা পাশাপাশি পার্থক্য, এটা একটু নজরে দিলে আমাদের দুইটা তত্ত্ব মনে থাকবে। এর জন্য এটা পাশাপাশি দিলাম, যে এক নজরে জাপিয়াজের তত্ত্ব এবং জেরোম ব্রুনারের তত্ত্বের পার্থক্য। কানিস ফাতেমা প্রথমটা কি বলছে, পার্থক্যটা বলেন দি। আপনি কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রথম পর্যায়ে বলেছে স্যার, ধাপে ধাপে বা পর্যায়ভিত্তিক 4টি পর্যায় রয়েছে জাপিয়াজের তথ্য মতে। আর জেরোম আর ব্রুনারের মধ্যে ব্রুনারের নিরবিচ্ছিন্ন ও অবিরাম প্রক্রিয়া। এটা এখানে স্তর ব্যাখ্যা করেনি, তিনটার কথা বলছে, যখন যেটা প্রয়োজনে শিখবে এটাই বলছে, নিরবিচ্ছিন্ন জি অবিরাম প্রক্রিয়া। জি স্যার। তারপরে ভাষার গুরুত্বের ক্ষেত্রে বলছে, ভাষা চিন্তনের ফলস্বরূপ তৈরি হয়। হ্যাঁ আর আর হচ্ছে স্যার ভাষা চিন্তনের বিকাশ ঘটায়। হ্যাঁ, ওইখানে ফল স্বরূপ তৈরি হয়, স্বরূপ তৈরি হয়, আর এখানে বিকাশ জি, ঘটে, ভাষার ক্ষেত্রে বিকাশ ঘটে। বিকাশ ঘটায়। যেটা পাশাপাশি আর বিপরীত না, পাশাপাশি সেম, কিছুটা একটু ব্যতিক্রম আর কি। ব্যতিক্রম তারপরে আছে। তো 3 নম্বরে বলেছে স্যার বয়স জাপিয়াসের, অনুযায়ী বয়স অনুযায়ী মানসিক পরিপক্কতা আবশ্যক। হ্যাঁ এটা বলছেন জাপিয়াস, তাই না? জাপিয়াজের ওখানে তথ্য বলছে মতে। যে, আর জেরোম, হ্যাঁ, জি স্যার, আর ব্রুনার কি বলছে? জেরোম ব্রুনারের তথ্য মতে বয়স কোনো বাধা নয়, সঠিক উপায়ে সব বয়সই শেখানো সম্ভব। হ্যাঁ, কথাটা প্রায় একই, এটা দুই ব্যাখ্যা করছে আর কি। এ বলছে যে বয়স মানসিক অনুযায়ী মানসিক পরিপক্কতা। পরিপক্কতা আবশ্যক। তো মানসিক মানে 0 থেকে 7, আর 0 থেকে 2, 2 থেকে 7, 7 থেকে 11, 11 থেকে 16, ওনারটা আসলে বাস্তবের সাথে মিল আছে, তাই জি না? স্যার। এইভাবে মানসিক পরিপক্কতা হয়। আর ব্রুনারে বলছে যে বয়স কোনো বাধা নয়, সঠিক উপায়ে জি সব স্যার। বয়সে শেখানো সম্ভব। অর্থাৎ শিখানোর কোনো বয়স নাই, যে কোনো বয়সে আমরা শিখতে পারি, এটা একটা আমরা জানি, তাই না? জি স্যার। এরপরেও আমরা ওইখানে বলা হয়েছে যে তার জন্য একটা সিলেবাস তৈরি করে দেব, সিলেবাস করে দিয়ে ওইভাবে যার যতটুকু বয়স সেভাবে সেটা নিতে পারে, তাই না? এটা হলো মূল জি কথা স্যার। আর কি। এরপরে সর্বশেষ যে কথাটা বলছে, সামাজিক প্রভাবের চেয়ে জৈবিক পরিপক্কতা প্রদান। প্রধান। যে আর এখানে বলছে, তথ্য মতে। আর জেরোম ব্রুনারের তথ্য মতে সামাজিক ও সাংস্কৃতিক মিথস্ক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে এটা অনেকটা বেশি গুরুত্ব পায়, যে সামাজিক সংস্কৃতি মিথস্ক্রিয়া তার জি ইয়ে স্যার। হবে, শ্রীগন্ধা হবে। আর এমনি জাপিয়ে যে বলছে সামাজিক প্রভাবের চেয়ে জৈবিক পরিপক্কতা প্রদান, উনি জৈবিক জিনিসটা বেশি গুরুত্ব দিয়েছেন, তাই না? উনি ওনার দৃষ্টিতে উনি দিয়েছেন আর কি। তো দুটোই আসলে গুরুত্বপূর্ণ, একটা বেশি একটা কম। তো এখানে এই স্তরে আইসা আমরা দেখতে আসসালামু পাই যে, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি নাম? স্যার, শারমিন। শারমিন, স্যার, ভালো আছেন? জি স্যার ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, কালকে ক্লাসে আসবেন সকাল 9টা। জি স্যার, আসবো অবশ্যই স্যার। লাস্টে সামাজিকটা বুঝতেছি না, একটু বলেন, একবারে বললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি জি যে স্যার। কথাটা এখানে আলোচনা করছি যে সামাজিক পরিবেশ, জাপিয়াজের তত্ত্বে সামাজিক পরিবেশটার চেয়ে তার জৈবিক পরিপক্কতা, অর্থাৎ ব্যক্তিগত যে জৈবিক চাহিদা, এটাকে গুরুত্ব দিছে বেশি জাপিয়াজে। সমাজটাকে বা এতটা
প্রাধান্য দেয় নাই। সমাজ কি বলবে বা সমাজের কি কবে বাধা ধরার নিয়ম হচ্ছে একটা শিশু বাচ্চা জৈবিক যে পরিপক্কতা, সেই পরিপক্কতার উপর গুরুত্ব দিচ্ছেন বেশি, তো সেই বিষয়ে সেটা ভালো করে শিখবে। কিন্তু ব্রুনার বলছেন যে দুটোটার মিথস্ক্রিয়া হবে, সামাজিক এবং সাংস্কৃতিক মিথস্ক্রিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখানোর জন্য। সামাজিক সাংস্কৃতিক মিথস্ক্রিয়া মানে সমাজের সংস্কৃতি যেটা আছে এবং সামাজিক যেটা আছে, দুইটা মিলে মিশে যেটা, এই শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই জাপিয়া যে বলছে যে ব্যক্তির বা বাচ্চাদের জৈবিক যে চাহিদা, জৈবিক যে পরিপক্কতা, জৈবিক পরিপক্কতা বলতে আমরা বয়সের যে চাহিদা সেটার কথা বলছি। এবং তিনি ওইটাকে বেশি জোর দিয়েছেন, সেই জন্য তো 4টা ভাগের স্তর ভাগ করছেন, তাই না? ওই কথাটা বলছে। আর দুইটার মধ্যে পার্থক্য এটাই, জাপিয়ে যে বলছে সামাজিক প্রভাবের চেয়ে তার যে জৈবিক পরিপক্কতা সেটা গুরুত্ব দিব বেশি। আর ব্রুনারে বলছে যে সামাজিক ও সাংস্কৃতিক মিথস্ক্রিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার তত্ত্বের কথা বলছে আর কি, যেটা আমরা দেখলাম যে ছবিতে বড়দের সাথে বসে শেখা, মত বিনিময় করা, অভিজ্ঞতা নেওয়া, অভিজ্ঞতা বিনিময়ের মধ্যে শেখানো, এটা কি এবার বুঝতে পারছেন? জি স্যার। আর স্যার একটা কথা, যে শিশু মানে স্টুডেন্ট যেভাবে শিখতে চায় তাকে আমরা ওই সুযোগটা দিব, সে যদি নিজ থেকে লিখতে চায় তাকে আমরা ওই সুযোগটা দিব, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি বলি, এখানে আমরা ক্লাসে মনে করেন যে ইংলিশই পড়াবো, ইংলিশ। তো জি ইংলিশ পড়াইতে গেলে একটা বাচ্চা দেখবো যে ইংরেজি নিজে থেকে ওয়ার্ড মিনিং নিজের থেকে বানায় লিখবে, নিজে শিখবে, অর্থ বুঝে। জি স্যার। আর আরেকটা বাচ্চা দেখবো যে মুখস্থ করতেছে, তাই না? জি সে যেটা মুখস্থ জি করবে ওইটাই শিখবে, তাকে আরেকটা দিতে গেলে সে এটা পারবে না। ওই জায়গায় জি বলছে যে স্যার। যেটা শিখতেছে তাকে সেভাবে শিখতে দেয়। আপনি একটা শব্দের অর্থ দিয়ে বাক্য তৈরি করলেন, এটা সবাই শিখতে হবে তা না। তোমরা যদি অন্য শিখতে পারো সেটাও শিখো, সেই কথাটাকে তাই বলছেন। এটাই বলছে নিজেদের মতো করে শিখাইলে সবারই শিখন হয়। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার, এটা ধন্যবাদ। প্রাধান্য দিবেন, ক্লাসে প্রাধান্য দিবেন বেশি। জি স্যার। এবং এই যে ক্লাসে দেখবেন আপনি অঙ্ক করিয়েছেন, ক্লাসে 5টা অঙ্ক করিয়েছেন, তো অনেক বাচ্চার আছে যে 5টা অঙ্ক সে নিজে করতে পারবে। তো এর মধ্যে কিছু সংখ্যক আছে যে 5টা পারবে না, 3টা করতে পারবে, তাদেরকে 3টে দেন। আর কিছু সংখ্যক আছে না 5টা পাইরা সামনে আর 2টা বেশি করবে, তাকে আর 2টা বেশি দেন, সে করুক, বাধা দিবেন না। ওই কথাটাই বলছি। আমরা ক্লাসের যে বাচ্চা, কিছু বাচ্চা অ্যাডভান্স আছে, কিছু বাচ্চা মানে মোটামুটি লেভেলে আছে, আর কিছু বাচ্চা ঘাটতি আছে। তো ওইভাবে দৃষ্টি দিয়ে টিচার যদি সেভাবে নেন তাহলে বাচ্চারা শিখন হবে। আর যদি একটা স্টাইলে একই প্রেশার দেন তাহলে হবে না। ঠিক আছে কথাটা বুঝতে পারছেন? নিজেদের মতো শেখাটা, এটাই বলছে এখানে। জি স্যার। আপনারা কি এরকম করেন ক্লাসে? হ্যাঁ হ্যাঁ স্যার, এটা করি। আবার অনেক সময় দেখা যায় যখন বাচ্চারা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস লিখে, তখন দেখি যে হ্যাঁ অর্থটা কাছাকাছি গেছে, আমি ওইটা কাটি না, আমি ওইটা অ্যান্সার রাইট দিয়ে দেই আর কি স্যার, ওইটা। হ্যাঁ, গুড, রাইট দিবেন, যে হ্যাঁ বলবেন যে এটার থেকে এটা ভালো, এটা লেখছো ঠিক আছে মোটামুটি, কিন্তু ওইটা জি এটা স্যার। একটু বেশি ভালো। তাহলে দেখবেন যে সে জি না বললে তার মনে কষ্ট পাবে। যখন বললো বেশি ভালো, তখন চিন্তা করবে ম্যাডাম বলছে এটা ভালো, তবে এর চেয়ে ওইটা বেশি ভালো, তাহলে আমি ওইটাই লিখবো, জি জি তাই না? এরকম আর কি। সে দুইটাই শিখলো, পরে সে নিজে চুজ করবে যে ম্যাডাম তো বলছে ওইটা বেশি ভালো, তাহলে আমি বেশি নাম্বার পাওয়ার জন্য ওইটাই দেবো। হ্যাঁ এই স্যার। এটাই ক্লাসে করবেন, ডিফারেন্স করবেন। আর জি স্কুলে ক্লাসে গেলে বেশি পড়াইয়া সিলেবাস করতে চাইেন না, বেশি পড়াই একবার পাশ করে দিতে যাবেন না, কম পড়ায় মাথায় ঢুকে দিবেন, এতে তারা খুশি হবে। এবং জি দেখবেন যে এই কম পড়ানোর পরে সে যে তৃপ্তি পাইল, এই তৃপ্তিতে সে আরেকদিন বেশি পড়ার জন্য আগ্রহ সৃষ্টি করবে। আর প্রথমে যদি জোর করে বেশি শিখাতে চান, বেশি বেশি দেন, তাহলে অনাগ্রহ সৃষ্টি হবে, এদের একটা বাধা সৃষ্টি হবে, অরুচিবোধ হবে। টিচার হিসেবে আমাদের এই জন্য মনোবৈজ্ঞানিক পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। কথা বলছেন? মনোবৈজ্ঞানিক জি পদ্ধতি স্যার। এইভাবেই দেওয়াটা আর কি। বাচ্চাদের মন মেজাজ রুচি অভ্যাস এগুলো বুঝে দিতে হবে। আর আপনার মধ্যে একটা ধৈর্যশীলতা থাকতে হবে, কাজ করতে হবে। এই ধৈর্যশীলতা থাকলে পারবেন। স্যার আরেকটা শিক্ষকতার কথা বলি। কাজটা হলো, বলেন।
যে আমরা ধরেন যে থিওরিটিক্যাল সাবজেক্ট যেমন বিজিএস বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ, এটা যখন পড়াতে যাই, বাচ্চারা দেখি যে আমি পরীক্ষা ক্লাসে বুঝতেছে, ক্লাসও মোটামুটি লিখতেছে, কিন্তু পরীক্ষায় দেখা যায় যে ওরা মানে ব্রড কোয়েকশন গুলা অ্যান্সার কম করতেছে। হয়তো 10 জনের মধ্যে 5 জন করছে, 3 জনই ব্রড কোয়েকশন গুলা অ্যান্সার করতেছে না, লিখতে পারতেছে না। তখন কি করা স্যার? আমি তো কম দিচ্ছি, ওদেরকে বারবার বুঝাচ্ছি, কি আচ্ছা করা যায়? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো আমাদের জি কি স্যার। করতে হবে, আমি ক্লাসের মধ্যে একটা পড়া দিলে একদিন বা একটা ব্রড প্রশ্ন লিখতে দিলে আমার একটা জাজমেন্ট বা একটা মেজারমেন্ট হয়ে যাবে যে এই বাচ্চাগুলো আগ্রহ, আর কিছু সংখ্যক বাচ্চার আগ্রহ নাই। জি স্যার। বুঝছে? বড় প্রশ্ন দেখলে তার মাথা গরম হয়ে যায়, ঠিক আছে না? জি। জি তখন স্যার। বাচ্চাদের বলবেন যে তোমরা এটা ক্লাসে লেখো, আর যারা না আসতে পারে এদের বলবে যে কালকে এটা লিখে না আমাকে দেখাবে, বাসাতে দেখে দেখালেও যেমনি লেখো, কালকে না আমার লিখে দেখাইবা। কথা বুঝছেন? এদেরকে জি এইভাবে যখন ছেড়ে লিখবে, তাহলে তুমি বুঝে লেখছো কিনা এই কথা আবার বলবেন। আজকে হয়তো বুঝে না, বুঝে আরেকদিন দিবেন। আচ্ছা ঠিক আছে, দেখে বুঝে নাও। যারা পারে এদেরকে ক্লাসে লেখাবেন বসে, আর যারা না পারে এদেরকে বাড়ি কাজ দেবেন, আবার লেখা আনবা। এইভাবে যখন নাকি জি স্যার, এটাও বলি। আপনি, হ্যাঁ এইভাবে যখন নাকি বারবার লেখাবেন, তখন তার মধ্যে জি। ওই চেতনাটা সৃষ্টি হবে যেটা লিখতে হবে। অনেক বাচ্চারা পারে কিন্তু পরীক্ষার সময় বড় প্রশ্ন লিখতেছে না, আলসেমি করে, জি। হ্যাঁ তাই স্যার, না? এটা ঠিক বলেছেন। পারে কিন্তু লিখতে এই- চায় না। হ্যাঁ লিখতেছে না, কিন্তু এর রুচিটা সৃষ্টি করতে হবে ক্লাসে বারবার লেখা দিয়ে। তো বলো যে লিখে আনবা, তাহলে কিন্তু তোমার গার্ডিয়ানকে আমি বলবো, তাই না? আমাদের লিখে আনলো, একটা পুরস্কার দিলেন, একটা স্টিকার বসে দিলেন, ভেরি গুড দিলেন, থ্যাংক ইউ দিলেন, পুরস্কার করতে হবে তো, তাহলে দেশে কেন লিখবে? কথা বুঝেন নাই? স্যার, ওইটা আমি সব সময় করি, ইভেন আমি ওদেরকে গিফটও দিই, যে যে প্লাস পাবা তাকে আমি গিফট দিব, আমি এটাও করি স্যার। চকলেট নিয়ে যাই, কলম নিয়ে যাই, এগুলো দিই ওদেরকে। হ্যাঁ হ্যাঁ, না ধন্যবাদ, এটাই করবেন। তো আমরা যে এই যে শিখন তত্ত্বগুলো, এই যে আচরণবাদ শিখলাম, ওইখানে পুরস্কারের কথা বলা আছে না? জি স্যার, জি আগ্রহ ওদেরকে সৃষ্টি রিওয়ার্ড করতে দিতে হবে, reward দিতে এনকারেজ হবে, হ্যাঁ। করতে হবে। তো এই যে এটি আমরা কেন শিখলাম, এটি শিখলাম, এটি আলোচনা করলাম কেন, যে টিচার হিসেবে এগুলো মানুষের স্বভাবজাত ধর্ম। এরা পুরস্কৃত করলে, ধন্যবাদ দিলে বা বুঝাইলে এরা আগ্রহ সৃষ্টি হয়। এটি ইয়া, শিক্ষণবিদদের পরীক্ষা কর্তৃক স্বীকৃত, শিক্ষক মনোবাদের নীতি কর্তৃক স্বীকৃত। এই জন্য আমরা এটি ক্লাসে করলে অনেকে হয়তো স্যার করতে আমি একটা কৃপণতা করেন প্রবলেম বা ফেস করেন করি। না, জি করেন না, স্যার, কিন্তু আমি এগুলো একটা প্রবলেম ফেস করি সব সময়। বলেন। জি স্যার, আমি একটা প্রবলেম ফেস করি ক্লাসে, যেটা হচ্ছে 50% কথা বলে আর 50% কথা বলে না। 50 জন স্টুডেন্ট, 50-60 জন, এদের সাথে করণীয় জি, কি? ভেরি গুড। 50% আমরা প্রশ্ন এখন করে আমি আপনি উত্তর দিই বা তাদের, হ্যাঁ, আর আপনি 50% এই যে, কোনো প্রশ্ন করে না, এটা করণীয় কি? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো আপনি যেগুলো ছাত্রী ক্লাসে কথা বলে এটা আপনি জানেন, তো হ্যাঁ, এদেরকে হ্যাঁ, বেশি প্রশ্ন করার দরকার নাই। যারা কথা বলে না এদের মধ্যে থেকে কথা বলানোর চেষ্টা করবে সহজভাবে, যে তুমি এটা কি বুঝো বলো। যখন এ বলতে পারবে, সবাই একটা হাত তালি দাও দিদি, এ সুন্দর বলতে পারছে আজকে, এত কথা বলতে পারে না, আজকে সুন্দর বললো, তখন এর সাথেরটা উৎসাহিত পারি, এর তো হাততালি বেশি, তা আমি আগামী দিন আমি বলবো। এইভাবে আস্তে আস্তে করে যেগুলো নিষ্ক্রিয়, তাকে সক্রিয় করতে হবে, এটাকে উৎসাহ দিতে হবে। জি স্যার, আমার কথা বুঝতে পারছেন? এইভাবে আস্তে আস্তে নিয়ে জি আসবেন। স্যার। আর এদের 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 দিকে বেশি নাম জিজ্ঞেস করবেন, দাঁড়াবেন, তোমার নাম কি বলো মা বা বাবা, তুমি আজকে বাড়ির কাজ জি করছো স্যার। বা করো নাই কেন, বাবার কি সমস্যা ছিল, একটু পজিটিভলি কথা বলে আর উৎসাহিত করবেন। করার কথা বলবেন না, ধমক দিবেন না। আর আগে থেকে ভয়ে ভীতি, হয়তো বাসায় তার গাইডেন্স নাই, অথচ বাসায় সমবায় নাই, মা বাবা তাকে কেয়ার নেয় নাই, এই জন্য ক্লাসে ভীতি ভীতি তাকে কথা বলতে চায় না, তাই জি না? তো স্যার। এগুলোর তাদেরকে এই কথাগুলো বলে তাদের মনের ভয়টা দূর করতে হবে। স্যার, 60 জন ক্লাসে থাকলে 30 জনই কথা বলতেছে, তাদের প্রশ্নগুলো উত্তর দিতে চায় না। হ্যাঁ, এই যে আপনি নাম একদিনে বলে পারবেন না। কি কারণে করো না কাজ, সেটা উত্তর দিতে চায় না। হ্যাঁ, না, ওই জন্যই উত্তর দিতে চায় না। 1 নম্বর কারণ হলো সে পড়াটা বাসায় পড়ে নাই। 2 নম্বরে তাকে গাইড দেওয়ার মধ্যে কেউ নাই। সে আগের থেকে সে ভীত হয়ে আছে যে আমাকে কোনটা যেন জিজ্ঞেস করে, আমি তো পারবো না কিছুই। আমার কথা জি বুঝতে স্যার। পারছেন? এই ভয়টা নিয়ে থাকে, এই জন্য জি সে স্যার। কথা বলতে চায় না। তবে এরা উৎসাহিত দিবেন যে না তুমি সবই পারো, তুমি হয়তো বাসায় পড়তে পারো নাই, যে আমি একটু তোমাকে হেল্প করতেছি, এটা এই হবে, আগামী দিন তুমি এটা পড়ে আসবে।
এইভাবে যখন নিয়ে কাছে দিয়ে কথা বলবেন দেখবেন যে সে উৎসাহিত হয়ে বাসায় পড়বে। আমরা বেশিরভাগই তো ক্লাসে গিয়ে ধমক দেই, তুমি পারো না কেন, কথা বলো না কেন, তুমি বাসায় পড়ো না কেন, ধমক দিই না। যদি না পারে এদেরকে কখনো ধমক দিবেন না, ধমক দিবেন ওই যেটা বেশি কথা বলে, এই তুমি আসতে, তোমাকে আমি জিজ্ঞেস করি তুমি বলতে গেছো কেন। যেটা বেশি কথা বলে এটাকে বলবেন, যেটা কথা কম বলে আরে ধমক দিবেন কেন। আমরা অনেকে এই কাজটা বেশি করি, যে কথা কম বলে তারা ধমক দেয়, কথা বলিস না কেন, জি স্যার, এই জি তুমি স্যার, পারো না কেন। আমি নিতে পারছি স্যার। স্যার ধন্যবাদ, হ্যাঁ এটা নিজে ক্লাস নিতে বলছি, যেভাবে বলছি। ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। তো ওইভাবে কৌশল প্রয়োগ করে করে আপনাকে বাচ্চাগুলোকে সচেতন করতে হবে। ঠিক আছে। তো আমরা জি যে স্যার। আজকে যে আমরা যে আজকের যে তত্ত্বটা আলোচনা করলাম এবং ব্রুনারের তত্ত্ব এবং জাপিয়াজের তত্ত্বটা তুলনা করলাম, এখানে আমরা দেখলাম যে জি ছিল হ্যাঁ স্যার, আমার একটা বিষয় একটু জানার ছিল। বলেন, আসসালামু আলাইকুম স্যার। নাম কি? স্যার, আহ, স্যার মাহিনুর আক্তার। মাহিনুর বলেন। স্যার আমি প্রাইমারি শিক্ষক। তো আমি আমার ক্লাস করাতে গিয়ে যে প্রবলেমটা বেশিরভাগই ফেস করি সেটা হচ্ছে আহ, খুব দুর্বল বাচ্চা, মানে প্রতিদিন স্কুলে আসে কিন্তু হচ্ছে পড়াশোনার প্রতি অমনোযোগী এবং অনাগ্রহী। কোনো কিছুতেই ইমপ্রুভ করা যাচ্ছে না, তাকে যতই ভালোভাবে বোঝাচ্ছি, যতভাবেই তাকে চেষ্টা করছি, কিন্তু স্যার তার অ্যাটেনশনটাও পাচ্ছি না প্রপারলি। তারপর হচ্ছে কোনোভাবেই তার ইমপ্রুভটা হচ্ছে না, কিন্তু সে রেগুলার স্কুলে আসে। এখন এই বাচ্চাটার প্রতি স্যার বিশেষ করণীয়টা কি আসলে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্নটা তুলে আনছেন, এটা প্রায় হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমাদের জি করণীয় স্যার। হলো যে আমি ক্লাসে যে বিষয়টা পড়াবো সেই বিষয়টার পুরো বিষয়টা তার উপর চাপাই দিব না। যদি মনে করেন কবিতা পড়ায় 5 লাইন, ওকে বলবো তুমি 1 লাইন পড়ো, 1 লাইন, তোমার 1 লাইন পড়লে চলবে, আর বাকিটা পরে পড়বে। কথা বলছেন? এই ক্লাসে শিখেলাম স্যার 10টা শব্দার্থ, ওকে বলবো যে তুমি 2টাই শিখো বা 3টাই শিখো, ভেরি গুড, তুমি 2টা শিখো, পরে বাকি শিখবে। সব দিলে পারবে না। 2 নম্বর হলো তার বাসা গার্ডিয়ানকে ডাকাতে হবে, গার্ডিয়ানের সাথে পরামর্শ করতে হবে যে আপনার বাচ্চাকে আমি হেল্প করতে চাই। ওই গার্ডিয়ানটা কখনো ধমক দিবে না, দিলে কিন্তু বলবে যা হুম, আপনি তো গার্ডিয়ানের ধমকান, এই কি বাচ্চা দিচ্ছেন, আপনার বাচ্চা পড়েন না কেন, এই সেইটা করেন না কেন, সেই করেন না কেন। তো গার্ডিয়ান আরো বেশি খেপবে, বা গার্ডিয়ান বলবে যে আপনার বাচ্চা তো খুবই ভালো, ভদ্র, এই স্কুলে আসে নিয়মিত, আপনি হেল্প করেন, আপনাকে ধন্যবাদ, অনেক হেল্প করেন আপনি। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে যে বাচ্চারা আমি যে পড়া দেই, এটি একটু বাসায় এমনি একটু বইসা ও যেন একটু বাসায় পড়ে বা একটু দেখে, একটু দেখেন। এইভাবে বলবেন, দেখবেন যে গার্ডিয়ান উৎসাহিত হবে, বাচ্চা উৎসাহিত হবে। জি স্যার। আমাদের বেশিরভাগই টিচাররা আছে গার্ডিয়ানের বাড়ি দমকা, কি বাচ্চা দেন, ক্লাসে আসে কিছু পড়ে না, বাসায় কিছু বাড়ির কাজ করে না, আপনারা করেন না, এসি বিভিন্ন গার্ডিয়ান বাসায় সমস্যা থাকতে পারে। কথা বলছেন, অনেক বাসায় আছে লোকজন বেশি, বাচ্চা পড়তে পারে না, বাচ্চারা দেখাই না। অনেক গার্ডিয়ান আছে বাচ্চার বাসার টেবিল নাই, ফ্লোরে বই থাকে বা বিছনার উপরে বয়, জি তাকে দেখানোর মধ্যে কেউ নাই। কথা বলছেন? অথবা দেখা যায় জি মেহমান স্যার। আসছে, অথবা আব্বা আম্মা ঝগড়া লাগছে, এই ধরনের মা বাবার কথা কাটাকাটি পড়ার সুযোগ পায় না বা দেখানোর সুযোগ পায় না, এই ধরনের বিভিন্ন কারণে বাচ্চারা ক্লাসে নিষ্ক্রিয় থাকে, বা এদেরকে নিষ্ক্রিয় করার জন্য গার্ডিয়ানের ভূমিকা থাকে, আমার টিচারের ভূমিকা আছে। সেই জন্য আমাদের কাজ জি হলো স্যার। এদেরকে যত্ন করা, এডুকেয়ার মানে যত্ন করা, পরিস্ফুটিত করা, ভিতর থেকে জ্ঞান টাইনা আলু আলু প্রজ্বলিত করা, এগুলো আমরা করব। তো বাচ্চা দ্বারা এরকম করবে, স্যার নিয়মিত এমন আসে। হয় হ্যাঁ, জি এমন জি হয় যে মানে প্রত্যেকটা বাচ্চার ভিতরে আলহামদুলিল্লাহ এক্সট্রা অর্ডিনারি কিছু ট্যালেন্ট থাকে, গড গিফটেড যেগুলা, কিন্তু গার্ডিয়ানদের মানে অমনোযোগিতা, অবহেলা, মানে এগুলা বাচ্চাগুলোকে আরো বেশি ধ্বংস করে দিচ্ছে। প্রত্যেকটা হ্যাঁ হ্যাঁ বাচ্চা ঠিক আছে। যদি গার্ডিয়ানরা সচেতন হতো, যেমন প্রতি মা সমাবেশে, অভিভাবক মিটিং এ, তারপর আমি বাচ্চাদের গার্ডিয়ানদেরকে, যে যে বাচ্চারা প্রতিদিন স্কুলে আসতেছে কিন্তু হচ্ছে ওদের কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, আমি সেই বাচ্চাদের গার্ডিয়ানদেরকে স্কুলে আসতে বলি, ভদ্রতার সাথে সাবলীল ভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা হ্যাঁ করি হ্যাঁ যে আপনার বাচ্চাটা হ্যাঁ রেগুলার আসে। অনেক বাচ্চা রেগুলার আসে না, সে স্কুল থেকে বিমুখী, কিন্তু তারপরেও সে ভালো রেজাল্ট করে, কিন্তু আপনার বাচ্চা প্রতিদিন স্কুলে আসতেছে, তার মানে সে আমি কি বলতেছি সে সেটা বুঝতেছে। আপনি যদি বাসায় তাকে আমার সাথে সাথে আমার যে পড়াটা একটা লাইন করেও যদি আপনি তাকে একটু বুঝান, পড়ানোর চেষ্টা করেন, আপনার বাচ্চাটা আল্লাহর রহমতে এগিয়ে যাবে সমান তালে। হ্যাঁ কিন্তু এই হ্যাঁ গার্ডিয়ানদের অবহেলার কারণে, মানে একটু সময়ের অভাবে, এরা বলে সময় পাই না, দ্বিতীয় বাচ্চা নিয়ে সমস্যা,
মানে এদের হাজারটা কাজ, মনে হয় যেন তারা প্রাইমারিতে দিছে না অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দিছে, সব দায়িত্ব ম্যাডামদের, তাদের কোনো দায়িত্ব নাই। যদি তারা মিনিমাম একটু দায়িত্ব পালন করতো, একটু সচেতন হতো স্যার, তাইলে আমাদের এই প্রাইমারি লেভেল থেকে প্রত্যেকটা বাচ্চা রত্ন হিসেবে বের হইতো। না ঠিক আছে, হবে। আপনি যে কথা বলছেন ধন্যবাদ, কিন্তু ওই যে ওরা যে বলে, এটা মানুষের স্বাভাবিক ধর্ম, এটা ব্যস্ততা দেখানো, নিজের নিজের যে ত্রুটিটা হ্যাঁ সহজে তুলে ধরে না। হ্যাঁ তো স্যার। এখন এই যে আর বর্তমান যুগে একে তো বাচ্চা একটার পর দুইটা বাচ্চা আছে, পরিবারের কাজ আছে, এটার সাথে আর একটা যুক্ত হয়েছে হুম। টাচ মোবাইল। কি বলেন মা, কি হ্যাঁ বলেন হ্যাঁ বাবা, স্যার। কি বলেন ভাই, এই জি টাচ স্যার। মোবাইল পাইয়া বাচ্চারা কি পড়লো না পড়লো, খাইলো না না খাইলো, অনেক মহিলা তাই খেয়াল থাকে না, জি এই টাচ স্যার। মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। তো সেটা একটা জি মারাত্মক 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 ব্যাধি আমাদের সমাজে বর্তমান যুগে আর কি। তো এটার ব্যাপারে জি সচেতন করতে হবে। জিজ্ঞেস করবেন যে আপনার বাসায় মোবাইল আছে কিনা, বা তাহলে টাইমলি এটা বাচ্চাদের সামনে না টিপে অন্য সময় টিপেন, বাচ্চাদের একটু সময় দিয়েন, আধা ঘন্টার জন্য পড়ার জন্য লেখে, একটু লেখা দিবেন, যে যে কথা বলেন এটা লেখা দিবেন, যে আমি বাড়ির খাতার মধ্যে লেখা দিয়েছি বাড়ির কাজ, এটা একটু একটু লিখায়েন, বসায়েন। এগুলো করতে হবে আর কি, এছাড়া কোনো উপায় নাই এর মধ্যে। আর এত ব্যতিব্যস্ত হবেন না যে আপনার ক্লাসে 50টা 60টা বাচ্চা আছে সবগুলোরে আপনি এ প্লাস পাইবেন, এটা সম্ভব না। তবে চেষ্টা করব, আমরা আমাদের চেষ্টা করবো, চেষ্টাতে হয়তো 50টা খারাপ ছাত্রের মধ্যে হয়তো আমার চেষ্টাতে হয়তো ওই 50টার লগে আরো 10টা বা 20টা ভালো হয়ে আসতে পারে, এটাই আমাদের সফলতা। একটা শিক্ষক, একজন শিক্ষক যখন স্যার ক্লাসে যায়, বা যেমন আমি আমার বিএড ক্লাসের ফার্স্ট টাইম দুইটা তিনটা ক্লাস যখনই করছি, আমিও তো দেখি স্যার আপনারা যখন আমাদের কাছে আসেন আমাদেরকে বুঝান, তখন আপনারা আপনাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন। সেটা আমাদের মধ্যেও আমরা যারা আছি কেউ প্রপারলি নিতে পারি, কেউ 100% নিতে পারি না। তো স্যার আমিও শিক্ষক হিসেবে যখন ক্লাসে যাই, আমি তো চেষ্টা করি যে আমার প্রত্যেকটা বাচ্চাকে আমার আমার মতো করে মডিফাই করার, যে আমার কথাগুলো যাতে বুঝে, আমি কি পড়াচ্ছি সেটা যাতে তার ব্রেনে একটু যায়। সেখানে তো একটা শিক্ষকের সার্থকতা, কিন্তু বেলা শেষে যদি দেখি এ অবস্থা, তাইলে তো খুব খারাপ লাগে। না ঠিক আছে, এগুলো আসবে, বাস্তবতা, আমরা তো মানুষ, আসবে। আমরা ধন্যবাদ, আপনি একজন আমার মনে হয় যে সচেতন শিক্ষক, যার ফলে আপনি ত্রুটিগুলো ধরতে পারছেন। সামনে চেষ্টা করবেন, আমি যেভাবে বলছি প্রসেসে আপনি আস্তে আস্তে আগাবেন, ধৈর্য সহকারে। হতাশা হবেন জি না, স্যার। রাগান্বিত হবেন না, অধৈর্য হবেন না। হতাশা, রাগ, হুম। অধৈর্য গুলো মানুষের কেরিয়ার নষ্ট করে, ধ্বংস করে দেয়। এই জন্য স্যার পজিটিভলি এই প্রাইমারিতে শিক্ষকতা করতে গিয়ে স্যার আল্লাহর রহমতে এত ধৈর্য আসছে, আলহামদুলিল্লাহ, আমি নিজেই অবাক যে মানে এগুলা মনে হয় না যে কখনো মানে রাগ করতে ইচ্ছা করে না, যে এগুলা আমার সন্তানের মতো মনে হয় সব সময়, যদিও নাই, কিন্তু এরকম মনে হয়। না ঠিক আছে, এই যে ওই এক একজন ইংরেজ লেখক না ইয়া বলছিল যে আমার কাছে সবচেয়ে বড় সম্পদ হলো অস্ত্র হইলো আমার ধৈর্য, তাই না? জি একজন স্যার। মুসলমান বলছিল যে আল্লাহ তাআলা কোরআন শরীফ বলছে বিসমিল্লাহির রহমানির ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ এই কথাটা বললো কেন? নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই কথা, জি ধৈর্য স্যার। হলো মানুষের সবচেয়ে বেশি অস্ত্র এবং সবচেয়ে বেশি সম্পদ। এই অস্ত্র সম্পদটা আমরা যদি যথাযথ জায়গায় কাজে লাগাইতে পারি, তাহলে আমরা সফলতা অর্জন করব। কেমন? এই যে জি স্যার। আপনার কথার প্রেক্ষিতে বলছি যে আর কি, আমাদের তো সময় অনেক আগে যাচ্ছে, কথাও বলতেছি, আমরা লেখাপড়া কেন্দ্রিকই বলতেছি সবার সমস্যা সমাধানের ক্ষেত্রে, যেহেতু এটা মতবাদ এবং সমস্যাগুলো কিভাবে আমরা কাটাই উঠবো। যে প্রাইমারি স্কুল লেভেলে বাচ্চাদের বেশি লেখাবেন, বোর্ড ইউজ করতে দিবেন, আপনি বেশি কথা বলতে যাবেন, বেশি মুখস্থ বলাতে যাবেন, আপনার মাথা নষ্ট হবে, বাচ্চাদের মাথা নষ্ট হবে। এই জি জন্য স্যার। আপনি যেটা বাচ্চা করবেন কাজ, এদেরকে প্রতিদিনই আপনার পড়াটার একটা অংশ লিখতে দিবেন, সহজ করে দিবেন, যেটা আর সহজ এটা কি সেটাই বোর্ডে লিখতে দিবেন। লিখতে দিব? মানে না ওরা হ্যাঁ নিজেরা বোর্ডে, খাতায় লিখবেন, বাচ্চাদেরকে বোর্ডে আনিয়ে না বোর্ডে লিখবে? আপনি একটা প্রশ্ন দিলেন, যে এই প্রশ্নটা দিলেন কালকে যে হুম। পড়া দিয়েছিলাম, আজকে এই পড়ার উপরে আমি এই প্রশ্নটা দিয়েছি, তোমরা লিখো, কে কে পারো লিখো দেখি। সহজ করে জি দিবেন, স্যার। যাতে সবাই পারে এই ধরনের দিবেন, কেমন? জি যে স্যার। দেখবেন যে এরা আপনার ক্লাসে বেশি লিখবে, আর নাহলে বাচ্চারা জি বলবে যে স্যার। কলম নাই, এটা নাই সেটা নাই, কঠিন জিনিস দিলে কেউ লিখবে না, কলম নাই, হারাই গেছে, আনি নাই, খাতা দেয় নাই, হুম কলম দেয় হুম এই দেন। আর যদি সহজ জিনিস দেন, দেখবেন যে সবাই লিখতেছে, হোক লেখুক সব, আপনার কাজে লিখানো, দুইটা লাইন লেখেন না আচ্ছা। ক্লাসে, সমস্যা কি? কথা বলছেন, লিখাবেন। জি স্যার। জি স্যার, রাইট। জি এই স্যার, জি স্যার, লিখাইলে কথাটা দেখবেন যে ঠিক। আপনার কথা বলা কম হবে, বাচ্চারা আকর্ষিত হবে, এবং মা বাবা বলবে না স্কুলে একটু লিখাইছে, ক্লাসে লিখাইছে। হ্যাঁ এই আস্তে হ্যাঁ। আস্তে লেখার পরিমাণটা বাড়াবেন। আজকে দিলেন সামান্য একটু, কালকে একটু বাড়াই দিলেন, এক সপ্তাহ একটু বাড়াই দিলেন, তাহলে লিখতে পারবে। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, এটা এটা অবশ্য ঠিক স্যার, কারণ অনেক গার্ডিয়ান আছে যে
কি মানে নিজে কি দায়িত্ব পালন করছে সেটার কোনো ইয়া নাই, কিন্তু খাতাটা উল্টায় দেখে কিরে তোরে খাতা দিলাম, খাতা যে ফাঁকা, তার মানে স্কুলে কি লেখায় না পড়ায় না কিচ্ছু করে না, হ্যাঁ এরকম অবস্থা। ঠিক ঠিক। হ্যাঁ এটা আপনার এটা ধন্যবাদ, এটা আপনার প্রমাণ এটাই যে আপনি ক্লাসে পড়াইছেন, তাই না? ওই যে বলবে যে ওই ম্যাডামে খালি বক বক করে ক্লাসে, বাচ্চারা খাতার মধ্যে হ্যাঁ কিছুই লেখা নাই, কিন্তু আর যে লেখা কই যে ওই জি যে যে আপনি স্যার। বিনয় সরকারি ম্যাডামের চাকরি লেখা করেন এখানে আপনি লেখা আছে। লেখেন না, কিছু করেন না। না এটা এই হ্যাঁ যেটা হ্যাঁ বললাম, প্রাইমারি লেভেলে বেশি লেখাবেন লেখাবেন, সহজ সহজ জিনিস লেখাবেন, কেমন সহজ জিনিস লেখাবেন। আপনি যে অধ্যায়টা পড়াচ্ছেন ওই অধ্যায়ের মধ্যে যে সবচেয়ে বেশি সহজ যেটা, ওইটাই বোর্ডে লিখতে দিবেন, দেখবেন যে সবাই পারছে, বা এরপর আগ্রহ সৃষ্টি হবে। পরে আস্তে আস্তে পরে ক্লাসে আবার কঠিনটা দিলেও পারবে, তাই না? অনেকেই লেখায় না, অনেকেই লেখায় না, কেন লেখায় না? লেখার পরে আবার দেখতে হবে, চেক করতে হবে, কিন্তু আপনি একটা লেখা দিলেন যাতে 2-3 মিনিটে লিখে নিতে পারে বাচ্চারা, এরপরে আপনি আবার 5-7-10 জি স্যার। মিনিটে সব লেখাটা চেক করতে হবে, এমন লেখাটাই দিবেন জি যে লেখাটা আপনি চেক করতে পারেন, আবার ভুলের মধ্যে টিক দিবেন না কিন্তু। আপনি লেখা দিলে, জি স্যার। লেখা চেক করলেন না, তাহলে বলবে ম্যাডাম লেখা দেখে না। আবার আপনি লেখা চেক করলেন, জি ভুলের স্যার। মধ্যে টিক দিলেন, বললে ম্যাডাম পারে না, ভুলের মধ্যে টিক দিছি। এই জন্য আর এখন তো প্রাইমারি লেভেলে চিহ্ন দেওয়া নিষেধ, যেটা ভুল হবে সেটার নিচে আন্ডারলাইন থাকতে হবে, আর হ্যাঁ হচ্ছে সাইন থাকতে হবে, টিক চিহ্নটা মানে দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, চিক চিহ্ন না দেন, কোন হয়েছে একটা টান দিলেন, দেখছি হ্যাঁ দেখছি, সেটাই। নিচে একটা সই দিয়ে দিলেন বাস। আর এই জন্য জি বলছি স্যার। যে ক্লাসের মধ্যে 50টা বাচ্চা আছে, 50টা বাচ্চার আপনি 50টা বাচ্চা খাতা দেওয়া অনেক সময়ের ব্যাপার, কঠিন জিনিস দিলে তো আপনি পারবেনই না। এই জি জন্য এমন স্যার। একটা জিনিস দিবেন যে জিনিসটা চোখে দেখলেই বলতে পারেন সঠিক হয়েছে। আমার কথা বুঝতে পারছেন? তাড়াতাড়ি 1 মিনিটে 4-5টা খাতা দেখতে পারতেছেন, তাইলে আপনি সফল হইলেন। জি এই স্যার, জন্য বলছি থ্যাংক ইউ স্যার। ক্লাসে ক্লাসে লিখতে দিবেন, সহজ জিনিস লিখে দিবেন, কইলে ওই ম্যাডামে পড়া ক্লাসে সহজ পড়ান না কঠিন পড়ান সেটা আপনি জানেন, আর ওই যে প্রিন্সিপাল জানবো, কিন্তু অন্যরা তো জানবে না। এই জন্য লেখাবেন প্রতিদিন ক্লাসে, যেন আপনার লেখা একটা থাকে, তাহলে প্রমাণ হইব যে ম্যাডামে ক্লাস নেন খাতায় লেখা, আর অন্য ম্যাডামের ক্লাসে খাতায় লেখা না, তাই না? তো জি স্যার। এটাই বেশি করতে হবে। ঠিক আছে, আমি আপনাদেরকে অনেকগুলো কথা মানে শেয়ার করলাম, ধন্যবাদ। জি তো আমি আবারও আসছি আমার পড়ার বিষয়ে। আমার পড়ার বিষয় হলো শিখন মতবাদ। শিখন মতবাদ কয় প্রকার শিখছি? 3 প্রকার। একটা হলো আচরণিক মনোবাদ, আর একটা হলো জ্ঞান বিকাশ মতবাদ, আর একটা হলো সামাজিক গঠনবাদ। এবার কে বলতে পারবেন দেখি মতবাদ কয়টা শিখলাম? শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি বলেন। স্যার, শিখন মতবাদ 3 প্রকার। এক হচ্ছে কি কি? জ্ঞান বিকাশ মতবাদ, 2 আচরণিক মতবাদ, 3 হচ্ছে সামাজিক গঠন মতবাদ। ভেরি গুড। আচ্ছা আচরিক মতবাদ 3টার নাম বলতে পারবেন কে? প্রথম 3টে প্যাভলভের, পড়াইছি। জি, অনলাইন। প্যাভলভের, জাপিয়াজের, থর্নডাইকের, আর না হচ্ছে পেজ লেগে গেছে। বুনারের। প্রথমটা হইলো থর্নডাইক, পেভলভ, স্কিনার। এই 3টা হলো আচরণিক কিনা, মনোবাদ। হ্যাঁ, জি একটা হলো কুকুর নিয়া, একটা হলো বিড়াল নিয়া, একটা হলো ইঁদুর নিয়া। 3টা মনে রাখবেন, কুকুর, বিড়াল, ইঁদুর। এটা হলো আচরণিক মতবাদ গেল, ঠিক আছে? জি আর এখানে আমরা এই পর্যায়ে আলোচনা করছি জ্ঞান বিকাশ মতবাদ। এটা হলো স্তর, মানুষের বয়সের স্তর নিয়া। কে করেছেন? জি স্যার। জাপিয়াজে। জাপিয়াজে। আর ব্রুনারে বলছেন যে 3টা পর্যায় বা 3টা মাধ্যম বা 3টা সিস্টেম, এই সিস্টেমে বাচ্চারা শিখে। মনে থাকবে? হ্যাঁ ধন্যবাদ। তো আগামীকাল আমরা ক্লাসে যারা আসবেন, এটা ওই যে আমার জ্ঞান বিকাশ মতবাদের শেষটা পর্ব আলোচনা করব। ওই ক্লাসে থাকলে আমরা আরো অনেক কিছু জানতে পারবো। তো আজকের ক্লাসে যারা আসছেন তাদের সবাইকে ধন্যবাদ। প্রিন্সিপাল স্যার মনে হয় বলছে, আপনাদেরকে বলছে এই যে আপনাদের গ্রুপের ব্যাপারে পূরণ করতে ফর্মটা। জি স্যার। আচ্ছা, এই কানিস কয়জন আছে ক্লাসে? ফর্মটা পূরণ করলে তো ক্রস দেখায়, সাবমিট করতে গেলে সাবমিট হয় না ঠিক মতো। আচ্ছা আপনি সাবমিট করেন, করে স্যারের কাছে বা আমার কাছে প্রশ্ন করবেন, স্যার আমার হয়েছে কিনা, কালকে আলোচনা করবো না? হ্যাঁ, জি স্যার। আজকে যারা যারা ক্লাসে আছেন আশা করি বুঝতে পেরেছেন। আমাদের ইম্পর্টেন্ট বিষয় হলো যে আমরা যে যে গ্রুপ নিব তাদের নাম লেখার জন্য গ্রুপটা আমরা ঈদের পর পরেই
আমরা ক্লাস শুরু করব।